চীন সফর শেষ, মালয়েশিয়া সফরও শেষ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরে সংসদে দাঁড়িয়ে তিনি যে একটি বাক্য বলেছেন সেটাই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার বিষয়। তিনি বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই নিয়ে খবরের কাগজে মিডিয়ার হেডলাইন। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে বহু প্রশ্ন। কারণ যদি চীন সফরেই তিস্তা প্রকল্প নিয়ে সবকিছু চূড়ান্ত হয়ে যেত, তাহলে কি এভাবে যে কোনো মূল্যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হবার কথাটা বলতে হতো তারেক রহমানকে? নাকি সফরে প্রত্যাশিত অগ্রগতি না হওয়াতেই এখন রাজনৈতিকভাবে মুখ রক্ষার জন্য এই বার্তাটা দেওয়ার দরকার হয়েছে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমে বলি, তিস্তা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, বাংলাদেশে তিস্তা শুধু একটি নদী নয়, উত্তরবঙ্গের কৃষি, সেচ, জলের নিরাপত্তা এবং কয়েক কোটি মানুষের জীবিকার সঙ্গে এই নদী জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। বছরের বর্ষাকালে তিস্তা ভয়ঙ্কর রূপ নেয়, আবার শুকনো মৌসুমে নদীর বুক প্রায় শুকিয়ে যায়। ফলে একই নদী কখনো বন্যা, কখনো খরার কারণ। বহু বছর ধরেই এই সমস্যার স্থায়ী সমাধানের কথা বলা হচ্ছে, আর সেই সমাধানের পোশাকি নাম তিস্তা মহাপরিকল্পনা। চীনের ভূমিকা কোথা থেকে এলো সেটা একটু দেখা যাক। বেশ কয়েক বছর আগে চীনা বিশেষজ্ঞরা একটি বড়সড় বিশাল পরিকল্পনা তৈরি করেন চীনকে এই তিস্তাকে নিয়ে। সেখানে নদী খনন, বাঁধ নির্মাণ, নদী তীর সংরক্ষণ, নতুন শহর গড়ে তোলা, কৃষি উন্নয়ন সব মিলিয়ে বহু বিলিয়ন ডলারের পরিকল্পনা ছিল সেটা। এরপর থেকেই সবাই ধরে নিতে শুরু করেন তিস্তা প্রকল্প মানেই চীন। কিন্তু বাস্তবতা হলো, পরিকল্পনা তৈরি করা আর বাস্তবায়নের চুক্তি হওয়া এ দুটো এক জিনিস নয়। এখনো পর্যন্ত বড় অর্থায়নের আনুষ্ঠানিক ঘোষণা বা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চুক্তির খবর প্রকাশ্যে আসেনি। আসবেটা কি করে? চুক্তি যদি না হয়ে থাকে তাহলে প্রকাশ্যে আসার তো কোনো কথা ওঠে না। এবার আসি ভারতের ভূমিকায়। এখানে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক যখন বাংলাদেশ বলছে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তখন পশ্চিমবঙ্গ সরকার কয়েকদিন আগেই তাদের প্রথম বাজেটে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের জন্য 11,000 কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের তিস্তা নিয়ে মহাপ্রকল্প এবং ভারতের তিস্তা ব্যারেজ নিয়ে প্রকল্প, এই যে দুটো ব্যাপার, পশ্চিমবঙ্গ দিয়েছে 11,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছে ভারতীয় রুপায় টাকায়, আর বাংলাদেশ তাদের টাকায় 12,000 কোটি টাকা, মানে যেটা পশ্চিমবঙ্গের থেকে আসলে কম যার মূল্য, সেইটা তারা ঘোষণা করেছে। এখন প্রশ্ন হলো, এই দুটো ঘটনা কি সম্পূর্ণ আলাদা, নাকি একে অপরের সঙ্গে কৌশলগতভাবে সম্পর্কিত? আমার মতে এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতে সম্পর্ক রয়েছে। কারণ তিস্তা একটি আন্তর্জাতিক নদী। ভারতের সিকিমে এর উৎপত্তি হয়ে এটা ভারতের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের একটা বড়সড়, সিকিমের একটা বড়সড় অংশের মধ্যে দিয়ে গিয়ে তারপর বাংলাদেশে ঢুকছে। এখন ভারতের অংশে যদি নতুন করে সেচ, ব্যারাজ, আধুনিকীকরণ
নতুন করে দুখানা খাল তৈরি করা হবে, কাটা হবে সেচের জন্য। এই সমস্ত বা জল ব্যবস্থাপনার অবকাঠামো যদি আরো শক্তিশালী করা হয় পশ্চিমবঙ্গে, তাহলে ভারত স্বাভাবিকভাবেই বলবে আমাদেরও এই নদীকে জল নিয়ে আমাদেরও উন্নয়নের অধিকার রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে জল বন্টন নিয়ে আলোচনায় ভারতের অবস্থান আরো দৃঢ় এবং শক্ত হতে পারে। তিস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে জল বন্টন চুক্তি ঝুলে আছে। 2011-য় মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে, মানে তিনি ঢাকায় পৌঁছননি কথা সত্ত্বেও, তার ফলে এই চুক্তি ঝুলে আছে। আর পশ্চিমবঙ্গের স্বার্থ সেই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানেই বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়ে যায়। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনার মূল লক্ষ্য নদীকে পুনর্বিন্যস্ত করা, নদীর দুই তীর উন্নয়ন করা, কৃষিতে পানির নিশ্চয়তা বাড়ানো। কিন্তু যদি উজানে ভারতের প্রকল্পগুলোর কারণে শুকনো মৌসুমে জলের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় বা না বাড়ে, তাহলে বাংলাদেশের প্রকল্পের অনেক সুবিধাই সীমিত হয়ে যেতে পারে। অর্থাৎ শুধু বাঁধ বা নদী খনন করলেই হবে না, নদীতে পর্যাপ্ত জলও থাকতে হবে। আর সেই জলটা আসবে ভারতের অংশ থেকে। যেখানে গজলডোবা, সেখানে পশ্চিমবঙ্গে অলরেডি বড় ব্যারেজ তৈরি হয়ে রয়েছে, সেটাকে আরো তার উন্নতি সাধন করা হবে। এ কারণে অনেকে বলেন তিস্তা প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকৌশল নয়, বড় চ্যালেঞ্জ হলো কূটনীতি। আজ বাংলাদেশের সামনে দুটি সমান্তরাল বাস্তবতা দাঁড়িয়ে আছে। একদিকে চীনের সঙ্গে প্রেম, চীনের প্রযুক্তি ও তার সম্ভাব্য অর্থায়ন, অন্যদিকে ভারতের সাথে শত্রুতা, অথচ ভারতের জলের উজান নিয়ন্ত্রণ এবং পশ্চিমবঙ্গের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা। এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করেই ঢাকাকে এগোতে হবে। তাই প্রধানমন্ত্রী যখন বলেন যে কোনো মূল্যে, তখন সেই মূল্য শুধু অর্থনৈতিক নয়, সেটা কূটনৈতিকও। কারণ তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হলে শুধু চীনের সঙ্গে প্রেম করলেই চলবে না, ভারতের সঙ্গেও কার্যকর সমঝোতার পথ খোলা রাখতে হবে। আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন যে শীতলতার মধ্যে আছে, সেখান থেকে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে কিন্তু বাংলাদেশকে। কারণ তিস্তার বিষয়ে গরজ বেশি যার, সে হলো বাংলাদেশের। তবে কি তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এগোবেন বলেই কি বলেছেন যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে, নাকি এটা ছেলে ভোলানো ছড়া থেকে তুলে নিয়ে আসা স্তোক বাক্য মাত্র? কারণ তিনি যেভাবে ভারতের সাথে শত্রুতা বাড়িয়ে চলেছেন, তাতে অনেকটা বেশি পথ তাকে হেঁটে ভারতের কাছে যেতে হবে। তাহলে প্রধানমন্ত্রী কেন বললেন যে কোনো মূল্যে? এখানেই শুরু হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ। আমার মতে এই বক্তব্যের অন্তত চারটি সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে। প্রথম ব্যাখ্যা, বিরোধীদের জবাব দেয়া, যে চীন সফরকে ঘিরে অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল। অনেকে মনে করেছিলেন বড় কোনো ঘোষণা আসবে। যখন তা প্রকাশ্যে দেখা গেল না, তখন বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। আর তার ফলে সংসদে দাঁড়িয়ে তারেক রহমানকে বলতে বাধ্য হতে হয়েছে যে কোনো মূল্যে আমরা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত করব। চীনের উদ্দেশ্যে তিনি একটি বার্তা দিলেন। কূটনীতিতে অনেক সময় প্রকাশ্য বক্তব্যেরও আলাদা গুরুত্ব থাকে। যে কোনো মূল্যে কথাটি হয়তো চীনের কাছেও একটি বার্তা। বাংলাদেশ প্রকল্পটি নিয়ে প্রচন্ড আগ্রহী। এখন চীন যদি আগ্রহ না দেখায়, প্রয়োজনে ভারতের সঙ্গেও আলোচনা
চলবে। এই বার্তাটা কি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃতীয় ব্যাখ্যা, ভারতকেও একটি বার্তা তিনি পৌঁছে দিলেন। তিস্তা শুধু বাংলাদেশ ও চীনের বিষয় নয়, ভারতও যেহেতু একটি গুরুত্বপূর্ণ পক্ষ, কারণ উজানের পানি নিয়ন্ত্রণের বিষয়টি ভারতের সঙ্গে সম্পর্কিত। সুতরাং এখন হয়তো বাংলাদেশের তারেক রহমান সরকারের কানে জলটা ঢুকেছে যে তারা তিস্তা নিয়ে ভারতের সঙ্গে কথা বলে এগোতে চায়। এটা একটা ব্যাখ্যা। চতুর্থ ব্যাখ্যা, দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি। উত্তরবঙ্গে তিস্তা একটি অত্যন্ত আবেগের বিষয়। বহু সরকার এসেছে, বহু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তব অগ্রগতি শূন্য। তাই প্রধানমন্ত্রী হয়তো জনগণকে আশ্বস্ত করতে চেয়েছেন যে সরকার এই প্রকল্প ছাড়বে না, যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়িত করবে। তবে এই সরকার যেভাবে ভারত বিরোধিতা করে একের পর এক জায়গাতে নিজের পায়ে কুড়ুল মারছে, তাতে মনে হয় এই যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে। বাংলাদেশের মিডিয়া তারা কি বলছে একটু দেখি। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, মূলধারার সংবাদ মাধ্যমগুলো মূলত দুটো তথ্য দিচ্ছে। একটা, প্রধানমন্ত্রী সংসদে প্রকল্প বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন, এইটা বলছে, তাদের কাছে এইটাই বড় কথা। আর দ্বিতীয়ত, সেখানকার জলসম্পদ মন্ত্রণালয় আবার পাশাপাশি জানিয়ে দিয়েছে চীনের কারিগরি সহায়তায় সম্ভাব্যতা সমীক্ষার কাজ এগোচ্ছে। কিন্তু এটা হচ্ছে তিস্তা নিয়ে নয়, বাংলাদেশের সমস্ত নদীকে নিয়ে একটা কারিগরি সহায়তার তার একটা সমীক্ষা চলছে। সেটা তো তিস্তার সাথে জোড়া যায় না আলাদা করে। কোথাও এখনো এমন নিশ্চিত খবর নেই যে চীন পূর্ণাঙ্গ অর্থায়নের চুক্তি করে ফেলেছে অথবা নির্মাণ কাজ শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এরপর কি হতে পারে? এখন সামনে কয়েকটি সম্ভাবনা রয়েছে। প্রথম, চীনের সঙ্গে আরো আলোচনা হবে। দ্বিতীয়ত, প্রকল্প ছোট ছোট ধাপে ভাগ করা হতে পারে। তৃতীয়ত, বাংলাদেশ একাধিক আন্তর্জাতিক অর্থায়নের উৎস খুঁজতে পারে, কিন্তু সেখানেও বড় বাধা, বাংলাদেশের এত বেশি দেনা রয়েছে, তার সুদ দিতে এবং তার আসলের কিস্তি দিতেই বাংলাদেশ এখন পাগলা হয়ে যাচ্ছে। সুতরাং তিস্তার জন্য আরো অর্থায়নের উৎস শুনেছি চীনের নাকি না রাজি হওয়ার একটা বড় কারণ, বাংলাদেশ কোত্থেকে তাদের টাকা পরিশোধ করবে, ধার পরিশোধ করবে। চতুর্থত, ভারতের সঙ্গে জল বন্টন আলোচনা নতুন করে গুরুত্ব পেতে পারে এবং সেইটা আলোচনা করতে গেলে তারেক রহমান সরকারকে অনেকটা মাথা ঝুঁকিয়ে তাদেরকে এগোতে হবে। কারণ গত 3 মাস ধরে তারা যেভাবে পদে পদে ভারতের সাথে শত্রুতাটাকে বাড়িয়েছেন, তাতে ভারত ওই যে পশ্চিমবঙ্গের বাজেটে 11,000 কোটি টাকা যেটা ঘোষণা, সেটা বাংলাদেশকে চাপে রাখার জন্য হতে পারে। সুতরাং কোনটা হবে সেটা এখনই বলা কঠিন। শেষ করি আলোচনা। তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের মানুষ বহু বছর ধরে অপেক্ষা করছে। প্রতিবারই বড় বড় ঘোষণা এসেছে, কিন্তু বাস্তব কাজ প্রত্যাশার কাছে শূন্য, শূন্য একদম। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যখন বলেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তখন সেটা হয়তো একটি শক্তিশালী বার্তা হতে পারে, কিন্তু সেই বার্তা বাস্তবে তার মূল্য এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না। কারণ ঘোষণা যথেষ্ট নয়, প্রয়োজন অর্থায়নের স্পষ্ট রূপরেখা, আন্তর্জাতিক সমঝোতা, বিশেষ করে ভারতের সঙ্গে সমঝোতা, কারিগরি প্রস্তুতি এবং বাস্তব কাজের দৃশ্যমান অগ্রগতি। বাংলাদেশের মানুষ এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না তারেক রহমান সাহেব, তারা দেখতে চায় তিস্তার বুকে জল এসেছে কিনা, সারা বছর জল থাকবে কিনা, সেই কাজ শুরু হয়েছে কিনা। আর সেই উত্তর
আগামী কয়েক মাসেই স্পষ্ট হয়ে যাবে।